তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে অর্থাৎ সিসি 1 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য শেষ মুহূর্তের সাজেশান নিয়ে আলোচনা করব। তবে কেবল সাজেশান নয়, আজকে এই সাজেশানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে। প্রথমে তোমরা সাজেশানটা দেখে নাও। দেখো, তোমাদের 2023 সালে প্রথম পরীক্ষা হয় সিসিএফ সিলেবাসে, তারপর 2024 সালে পরীক্ষা হয় এবং তারপর তোমরা 2025-এর স্টুডেন্ট 26-এ গিয়ে পরীক্ষা দিতে চলেছ। এবারে তোমাদের জন্য কিন্তু 2023 সালের প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ, এটা প্রথমেই মাথায় রাখতে হবে। এবারে সাজেশানটা সেইভাবেই তৈরি করা হয়েছে, 2023 সালের প্রশ্ন এতে ইনপুট করা হয়েছে। এছাড়াও যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো চিন্তাভাবনা করেই সাজেশান রেডি করা হয়েছে তোমাদের জন্য। এবার তোমাদের 15 নম্বরের প্রশ্ন আসে 4টে অ্যান্সার করতে হয়, আর 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা প্রত্যেকেই জানো। মডিউল 1 থেকে দেখো যেসব প্রশ্ন তোমরা তৈরি করবে 15 নম্বরের জন্য, প্রথম প্রশ্ন হচ্ছে সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন আছে আইনের সংজ্ঞা দাও, আইনের বিভিন্ন উৎসগুলি বর্ণনা করো। কি বললাম? আইনের সংজ্ঞা এবং আইনের বিভিন্ন উৎসগুলি বর্ণনা করো। পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন দেখো, ব্যক্তি স্বাধীনতা বলতে কি বোঝো? ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচগুলি কি কি? 4 দাগের প্রশ্ন রাজনীতির ধারণাটি বিস্তারিত আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরে আসতে পারে রাজনীতির প্রকৃতি আলোচনা করো বা রাজনীতির প্রকৃতি বিশ্লেষণ করো, এইভাবেও প্রশ্নটা আসতে পারে। পরের প্রশ্ন আছে ম্যাক্স ওয়েবারের কর্তৃত্বের ধারণাটি ব্যাখ্যা করো। কর্তৃত্বের ধারণা। নেক্সট হচ্ছে জাতি ও রাষ্ট্রের সংজ্ঞা দাও এবং জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই কটা প্রশ্ন দেওয়া আছে এবং যেগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে, তোমরা বুঝতেই পারছো। এবার মডিউল 2 থেকে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলি, তোমাদের শেষ মুহূর্তে তোমরা যদি কেউ এখনও স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের থেকে পারচেস করতে চাও, তাহলে তোমরা পারচেস করে পড়তে পারো। কারণ যেটুকু সময় আছে আমাদের যা স্টাডি মেটেরিয়াল আছে ওইটুকু সময় যদি ঠিক করে কাজে লাগাও, পাস করা নয় ভালো নম্বর চলে আসবে। আর আমি কিছু প্রশ্নের অ্যান্সারও তোমাদের শেয়ার করব। আর প্রথমে তোমরা সাজেশনটাকে বুঝে নাও ভালো করে। আর মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন আছে অধিকারের সংজ্ঞা, অধিকারের বিভিন্ন তত্ত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন ন্যায় বিচার সম্পর্কে জন রলসের তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ পর্যালোচনা করো। পরের প্রশ্ন আছে অধিকারের আইনি তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। নেক্সট প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণা ব্যাখ্যা করো। নেক্সট রাজনৈতিক বাধ্যবাধকতা বলতে কী বোঝো, এর ভিত্তিগুলি আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো ক্ষমতা কর্তৃত্বের সম্পর্ক, জাতি আর রাষ্ট্রের মধ্যে পার্থক্য, রাষ্ট্রের ধারণাটির বিবর্তনের ওপর টিকা, সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব, মুক্তি ও সাম্যের মধ্যে স্বাধীনতা, এই সম্পর্ক। ঠিক আছে, মুক্তি মানে কি, এটা মানে ঘুরিয়ে আসতে পারে ভাষাটা, স্বাধীনতাও বলতে পারে, স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এবার মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন আছে প্রতিরোধের অধিকার। নেক্সট হচ্ছে রাজনৈতিক বাধ্যবাধকতা, স্বাধীনতার বিভিন্ন প্রকারগুলি বর্ণনা করো। নেক্সট আছে টি.এইচ. মার্শাল কীভাবে নাগরিকত্বের সংজ্ঞা দিয়েছেন, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে জাতীয় নাগরিকতার ধারণাটি ব্যাখ্যা করো। এটা ছিল তোমাদের সাজেশন। এবারে প্রশ্নের উত্তর দেখো, কিভাবে প্রশ্নের উত্তর তোমরা গুছিয়ে লিখবে, প্রশ্নের অ্যান্সারও তোমাদের সঙ্গে আমি কিছু শেয়ার করছি, তোমরা দেখো। আমাদের মূল যে স্টাডি মেটেরিয়াল আছে সেই স্টাডি মেটেরিয়াল থেকেই তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো শেয়ার করছি, তোমরা দেখে নাও। যেমন প্রথম প্রশ্ন তোমাদের ছিল সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো, একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কিভাবে অ্যান্সার লিখতে হয় দেখো। ভূমিকা, রাষ্ট্রবিজ্ঞানের সার্বভৌমিকতার একত্ববাদী বা অস্টিনের তত্ত্বের বিরুদ্ধে একটি শক্তিশালী ও যুক্তিনির্ভর প্রতিক্রিয়া হিসাবে বহুত্ববাদী তত্ত্বের উদ্ভব ঘটে। বিংশ শতাব্দীর শুরুতে হ্যারল্ড ল্যাস্কি, ম্যাকাইভার, বার্কার, কোল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী এই তত্ত্বের বিকাশ ঘটান। বহুত্ববাদীদের মূল বক্তব্য হচ্ছে কি, সমাজ কেবল রাষ্ট্র নিয়ে গঠিত নয়, মানুষের বহুমুখী ও জটিল চাহিদা পূরণের জন্য সমাজে রাষ্ট্র ছাড়া অসংখ্য সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় সংঘ রয়েছে। যেহেতু মানব জীবনের প্রতিটি দিকের বিকাশ কেবল রাষ্ট্রের মাধ্যমে সম্ভব নয়,
তাই চূড়ান্ত অসীম সার্বভৌম ক্ষমতা কেবল রাষ্ট্রের একচেটিয়া অধিকার হতে পারে না। তারপর হচ্ছে কি তত্ত্বের মূল বৈশিষ্ট্য, অর্থাৎ ওই বহুত্ববাদী তত্ত্বের মূল বৈশিষ্ট্য। এখানে প্রথম পয়েন্ট আছে রাষ্ট্র অন্যান্য সঙ্গের তুলনা। এখানে কি বলা হচ্ছে দেখো, একদম সহজ ভাষায় কম্প্যাক্ট উত্তর লেখা, যাতে তোমরা ভালো নম্বর পেতে পারো। দেখো, বহুত্ববাদীদের মতে রাষ্ট্র সমাজের অন্যান্য অসংখ্য সঙ্গের মতোই একটি সঙ্গমাত্র। এটি কোনো অতিমানবিক বা সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান নয়। মানুষের জীবনে আত্মিক শান্তির জন্য যেমন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রয়োজন, অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য যেমন ট্রেড ইউনিয়নের প্রয়োজন, ঠিক তেমনই রাজনৈতিক শৃঙ্খলা রক্ষার জন্য রাষ্ট্রের প্রয়োজন। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভারের মতে রাষ্ট্র হলো অন্যান্য সাধারণ সংঘের মতো একটি প্রতিষ্ঠান। রাষ্ট্র হলো সংঘের একটি সংঘ, তাই অন্যান্য সংঘের নিজস্ব কার্যাবলী ও স্বায়ত্তশাসনের ওপর রাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। এবার হচ্ছে সার্বভৌমিকতার বিভাজন যোগ্যতা, মানে একত্ববাদীরা বলেছিল কি সার্বভৌম ক্ষমতা মানে রাষ্ট্রের যে চূড়ান্ত ক্ষমতা তাকে ভাগ করা যায় না, কিন্তু বহুত্ববাদীরা ওই কনসেপ্টটাকে উল্টে দিচ্ছে, বলছে না ভাগ করা যায়, সার্বভৌমিকতাকে ভাগ করা যায়। কি বলছে, অস্টিন হবস এর মতো একত্ববাদীরা সার্বভৌমিকতাকে অবিভাজ্য চরম বলে মনে করলেও বহুত্ববাদীরা এই ধারণাকে সম্পূর্ণ অস্বীকার করেন। তাদের মতে রাষ্ট্র যেহেতু সমাজের অন্যান্য সঙ্গের সঙ্গে ক্ষমতা ও দায়িত্ব ভাগ করে নেয়, তাই সার্বভৌমিকতার কোনোভাবেই এককেন্দ্রিক বা অবিভাজ্য হতে পারে না। ক্ষমতা সমাজের বিভিন্ন স্তরে ও গোষ্ঠীর মধ্যে বণ্টিত থাকে। এই প্রসঙ্গে হ্যারল্ড ল্যাস্কির বিখ্যাত উক্তিটি পানিধানযোগ্য। সমাজ যেহেতু সংগঠনের দিক থেকে যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির, তাই কর্তৃত্বকেও অবশ্যই যুক্তরাষ্ট্রীয় হতে হবে। এবারে তোমরা দেখো বাকি পোর্শন দেখো, এতটা আমি আলোচনায় যাচ্ছি না, কারণ পরীক্ষার সময় তোমরা দেখে নাও। এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো আমাদের এই ধরনের কোয়ালিটি, তোমরা যোগাযোগ করবে। এবার দেখো পরের প্রশ্ন যেমন ছিল আইনের সংজ্ঞা, আইনের বিভিন্ন উৎস, কীভাবে অ্যান্সার লেখা। আইনের প্রথমেই ইন্ট্রোডাকশান আছে। রাষ্ট্রবিজ্ঞানে আইন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিহার্য ধারণা। সমাজে শান্তি শৃঙ্খলা তারপরে অগ্রগতি বজায় রাখার জন্য আইনের কোনো বিকল্প নেই। আইন হলো সেই সব নিয়মকানুন যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এবং রাষ্ট্র দ্বারা স্বীকৃত ও প্রযুক্ত আইনের মাধ্যমে রাষ্ট্র তার সার্বভৌম ক্ষমতার বাস্তব প্রয়োগ ঘটায় এবং নাগরিকদের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত করে। এবার হচ্ছে আইনের সংজ্ঞা। আইনের সংজ্ঞা সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে নানা মতভেদ রয়েছে। বিভিন্ন চিন্তাবিদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আইনের সংজ্ঞা প্রদান করেছেন। জন অস্টিনের মতে আইন হলো ঊর্ধ্বতনের প্রতি অধস্তনের দেওয়া নির্দেশ বা সার্বভৌমের আজ্ঞামাত্র। উড্ডো উইলসনের মতে আইন হলো মানুষের চিরস্থায়ী রীতিনীতি ও চিন্তাধারার সেই অংশ যা সুস্পষ্ট ও আনুষ্ঠানিকভাবে সাধারণ নিয়মের আকারে রাষ্ট্রের কর্তৃত্ব ও ক্ষমতার দ্বারা স্বীকৃতি লাভ করেছে। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ডের মতে আইন হলো মানুষের বাহ্যিক আচরণের নিয়ন্ত্রণের এমন সাধারণ নিয়ম যা কোনো সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ দ্বারা প্রযুক্ত হয়। সুতরাং সামগ্রিকভাবে বলা যায় আইন হলো রাষ্ট্র কর্তৃক সৃষ্ট ও স্বীকৃত এমন কিছু বাধ্যতামূলক নিয়মকানুন যা অমান্য করলে শাস্তির বিধান থাকে। এবার আইনের উৎস, সেখানে প্রথা আছে, ঠিক আছে, ধর্ম আছে, বিচারালয়ের রায় আছে, বিজ্ঞানসম্মত আলোচনা আছে, ন্যায় নীতি আছে, আর আইনসভা আছে। শেষে উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করা আছে। এইভাবে তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো রেডি করা আছে। এবং তোমরা যদি দেখো যে 5 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে, সেই 5 নম্বরের প্রশ্নের উত্তরও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। 5 নম্বরের প্রশ্নের দু একটা অ্যান্সার তোমরা দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে 5 নম্বরের প্রশ্ন কিভাবে লিখবে। যেমন এখানে দেখো 5 নম্বরের একটা প্রশ্ন ছিল ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক। এটা টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা জানো। এবার ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক, এই প্রশ্নের উত্তরটা 5 নম্বরের মধ্যে কিভাবে গুছিয়ে লিখতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় ক্ষমতা কর্তৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত ধারণা হলেও এদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। সাধারণ অর্থে ক্ষমতা বলতে বোঝায় অন্যের আচরণকে নিজের ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রণ করার সামর্থ্য, যার পেছনে অনেক
অনেক ক্ষেত্রেই বল প্রয়োগ ও শাস্তির ভয় থাকে। অন্যদিকে কর্তৃত্ব হলো ক্ষমতার সেই রূপ যা বৈধ বা আইনসম্মত। প্রখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের মতে ক্ষমতা যখন জনগণের সম্মতি ও আইনি বৈধতা অর্জন করে তখনই তা কর্তৃত্বে পরিণত হয়। অর্থাৎ বৈধ ক্ষমতাই হলো কর্তৃত্ব। ক্ষমতার ভিত্তি হলো বল প্রয়োগ, কিন্তু কর্তৃত্বের ভিত্তি হলো স্বতঃস্ফূর্ত সম্মতি ও শ্রদ্ধা। ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে জনগণের সামর্থ্য থাকতেও পারে বা নাও থাকতে পারে, কিন্তু কর্তৃত্ব সর্বদা জনগণের স্বেচ্ছাকৃত আনুগত্যের ওপর নির্ভরশীল। উদাহরণস্বরূপ, একজন ডাকাত বন্দুকের জোরে সাময়িকভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারে, কিন্তু তার কোনো কর্তৃত্ব নেই। অন্যদিকে একজন বিচারক বা পুলিশ অফিসারের ক্ষমতা আইন ও সংবিধান দ্বারা স্বীকৃত, তাই তাদের নির্দেশ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মেনে চলে এবং এটি হলো কর্তৃত্ব। সুতরাং বলা যায় ক্ষমতা কর্তৃত্ব একে অপরের পরিপূরক। ক্ষমতা ছাড়া কর্তৃত্ব যেমন দুর্বল, অকার্যকর, তেমনি বৈধতা বা কর্তৃত্ব ছাড়া কেবল ক্ষমতা প্রয়োগ স্বৈরাচার ও পাশবিক বলে পরিণত হয়। দেখো, তোমাদের 100 শব্দের মধ্যে লিখতে হবে, বেশি ভ্যানালে কিন্তু নম্বর দেবে না। যতটুকু দরকার ততটুকু একদম কম্প্যাক্ট লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য, ঠিক আছে।